হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ততক্ষণে বুঝেই গেছো এবারে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে সানডেতে আমরা সকাল সকাল রওনা দিলাম কামারপুকুর ও জয়রামবাটির উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 6:30 আর আমরা এখন উঠবো গাড়িতে। সকাল সকাল গাড়িতে উঠে ডানলপ থেকে বালি ব্রিজ পেরিয়ে আমরা একদিনের ডে আউটে ঘুরে দেখব রামকৃষ্ণদেব ও সারদা মায়ের জন্মভিটে কামারপুকুর ও জয়রামবাটি। ডানলপ থেকে কামারপুকুরের ডিস্টেন্স প্রায় 91 কিলোমিটার আর যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। পথে শিয়ালখালাতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াই। তো এখন আমরা খেতে নেমেছি। কি খাবি নিশা? কচুরি আর চা। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছি এই জায়গাটায়, আর এই দোকান থেকে খাওয়া হবে এখন কচুরি। এখান থেকে সবাই চা ও কচুরি খেয়ে নিয়েছিল এবং আমি নিয়ে নিয়েছিলাম একটা বাউলি। এটা হচ্ছে তারকেশ্বর যাওয়ার একটা শর্টেস্ট রুট, যেখানে পুলিশটা এরকম ভাবে দাঁড়িয়ে নো এন্ট্রি করে দিয়েছে। ব্রেকফাস্ট সেরে যাওয়ার পথে রাস্তার দুধারে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সময় তখন 10:30 আর আমরা কামারপুকুর বাজারকে বাঁ হাতে রেখে রাইট টার্ন নিয়ে এগিয়ে যেতে লাগলাম রামকৃষ্ণ মঠের দিকে। আর এদিকে 11টায় মন্দির বন্ধ হয়ে যাবে বলে তাড়াতাড়ি গাড়ি পার্ক করে আমরা চললাম মন্দিরের দিকে। আর তোমাদের সুবিধার জন্য এখানে মন্দির দর্শনের সময়টাও শেয়ার করে দিলাম। ভিতরে প্রবেশ করে আমরা দেখিনি যোগী শিব মন্দির, যা রামকৃষ্ণদেবের বাড়ির উত্তরে অবস্থিত। আর এই মন্দিরেই বর্তমান মহাদেবের লিঙ্গমূর্তি থেকে দিব্যজ্যোতি নির্গত হয়ে চন্দ্রদেবীর শরীরে তরঙ্গ আকারে প্রবেশ করে, আর তা থেকেই জন্ম হয় শ্রী শ্রী ঠাকুরের। বাইরে থেকে পুজোর ডালা ও জল কিনে আমরা সবাই একে একে মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছিলাম। শ্রাবণ মাসে এই মন্দিরে উপস্থিত হয়ে মহাদেবের মাথায় জল ঢালতে পারাটাও ছিল আমাদের কাছে বেশ সৌভাগ্যেরই ব্যাপার। একে একে সবার জল ঢালা সম্পন্ন হলে আমরা চলে যাই ভিতরে ঠাকুরকে দর্শনের জন্য। আর ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ না। গেট দিয়ে ঢুকেই প্রথমে যে আম গাছটি দেখা যাবে সেটি ঠাকুর নিজে হাতে রোপণ করেছিল। এছাড়াও এখানের এই ঢেকিশালেই জন্ম হয় ঠাকুরের। এছাড়াও রয়েছে ঠাকুরের থাকার ঘর ও কুলদেবতার মন্দির। তো আমরা গেছিলাম মন্দিরে 11টার সময়। মন্দির যেহেতু বন্ধ হয়ে যায় তাই মন্দির দর্শন করে এখন আমরা একটু বাইরেটা এলাম, আর বড়রা সবাই ভেতরেই রয়েছে। আর আমাদের আজকের লাঞ্চটাও আমরা এখানেই করব। 11টা থেকে 11:30 অবধি ঠাকুরের ভোগ নিবেদনের জন্য মন্দির বন্ধ থাকে। মন্দির আপাতত বন্ধ আছে। 11টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার 11:30টায় পুনরায় সেটা খোলে। আর আজকে আমরা এখান থেকেই প্রসাদ গ্রহণ করব প্রভু। প্রায় 12টা থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয়, আর প্রসাদ গ্রহণের জন্য আগে থেকে কুপন কেটে নিতে হয়। আর সেই কুপনটাই গেট পাস হিসাবে দেখিয়ে ভেতরে প্রবেশ করা যায়। আর এখানে ছেলে ও মেয়েদের ভিন্ন লাইনে বসিয়ে প্রসাদ দেওয়া হয়। মোটামুটি সবাই এসে গেলে এখানে শুরু হয় প্রসাদ বিতরণ, এবং এদের ব্যবস্থাপনা খুবই সুন্দর। প্রথমেই পরিষ্কার থালা ও জল সার্ভ করা হয়, দেন প্রসাদ দেয়া হয়, যেটা এক এক দিন এক এক রকমের থাকে।
আর এই দিন আমরা খেয়ে নিয়েছিলাম ভাত, ডাল, শুক্তো, একটা মিক্সড ভেজ আর পায়েস। প্রসাদ গ্রহণের পর আমরা চলে যাই রামকৃষ্ণ মিশনের বহুমুখী বিদ্যালয়ের ছাত্রাবাসে, সেখানের মহারাজের সাথে দেখা করতে। ভিতরে প্রবেশ করে মহারাজের সাথে কথা বলার পর আমরা এখানের আশপাশটা ঘুরে দেখছিলাম। আর এটা হলো সেই ছাত্রাবাসের একটা বিশাল বড় প্রার্থনা গৃহ। হেব্বি লাগছে, ভলিবল খেলছে তো তাল প্রাপ্তি করে। দেন হাতে কিছুটা সময় পাওয়ায় আর রেস্ট নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাসে। আর এখানে থাকতে চাইলে এনাদের অফিসিয়াল ওয়েবসাইট বা এনাদের অফিস থেকে এটিকে প্রি বুক করে নেওয়ার অপশানও আছে। এটা কামারপুকুরের রামকৃষ্ণ মিশন গেস্ট হাউস। আর আমরা এখন কিছুক্ষণ রেস্টের জন্য এখানে এসেছি। তো এই যে সবাই ঢুকছি। রামকৃষ্ণ মিশনের লজের ডরমেটরি। তোমরা যারা এখানে এসে থাকতে চাও তারা আগে থেকে বুক করে নিতে পারো। এখানে এরম বেড, তোষক আর বিছানার চাদর, বালিশ সবই প্রোভাইড করা হয়। বিশাল বড় একটা রুম, দেখতেই পাচ্ছ। এখানে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আমরা বিকাল বিকাল রওনা দিই জয়রাম বাটির উদ্দেশ্যে। আর কামারপুকুর থেকে প্রায় 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে। এরপর পুণ্যপুকুর দর্শন করে আমরা চলে যাই মন্দিরের ভিতরে। আর এই পুণ্যপুকুরেই মা স্নান করতেন। আর এখানে মাতৃ মন্দির দর্শনের সময়টাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই আমরা দেখি আকাশের অবস্থা কিছুটা এই রকম। আর তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই তাড়াতাড়ি করে মাতৃ মন্দির দর্শন করে আমরা চলে যাই মায়ের পুরানো ও নতুন বাড়ি দর্শন করতে। দর্শন শেষ করে মন্দির থেকে বেরোতে বেরোতেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টি হওয়া দেখে আনন্দে ঋষভ চলে গিয়েছিল চপের দোকানে চপ খেতে। আর ততক্ষণে আমরা কি করি, তাই আমরা চলে গিয়েছিলাম পাশের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচারের সতীশ সদনে। এখানে নানা রকম ধর্মপুস্তক, ঠাকুরের ছবি, মূর্তি, সুগন্ধি ধূপ ও জামা, শাড়ি ইত্যাদি পাওয়া যাচ্ছিল। আমরাও এখান থেকে কিনে নিয়েছিলাম নানা রকম সুগন্ধি ধূপ, শাড়ি, বই, ঠাকুরের ছবি। এছাড়া এদের অনলাইনে হোয়াটসঅ্যাপে বুকিংয়ের মাধ্যমেও এরা ডেলিভারি করে থাকে। এরপর বৃষ্টি কিছুটা কমতেই বেরিয়ে পড়ি আবারও কামারপুকুরের উদ্দেশ্যে এবং প্রথমেই দেখে নিই চিনু শাঁখারি ও গদাধর বিদ্যা মন্দির। তারপর চলে যাই লাহাবাবুদের কালী মন্দির দর্শনে। এরপর দেখে নিই গদাইয়ের পাঠশালা। এই পাঠশালাতেই পড়াকালীন গদাই পাঠশালা থেকে পালিয়ে চলে যেত লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। এই পাঠশালার দেয়ালে সেই সময়কার ছবি খুব সুন্দর করে দৃশ্যায়মান। এরপর আমরা চলে আসি লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। আর এখানে এসে আমাদের আরতি দর্শন ও প্রসাদ প্রাপ্তিও ঘটে। এখানে গদাধরের সম্পূর্ণ জীবনকাল খুব সুন্দরভাবে মাটির মূর্তি দ্বারা বর্ণিত আছে। এরপর আমরা আসি লাহাবাবুদের দুর্গা মন্দিরে। শৈশবে গদাই এই প্রতিমার চক্ষুদান করতেন। এরপর বৃষ্টি মাথায় আমরা চলে যাই শ্রী শ্রী ঠাকুরের আরতি দেখতে। আর আরতির সময় সন্ধে 6:40। তো এখন সময় 7:15 আর আরতি দেখে এবার আমরা
গাড়িতে উঠবো, রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এভাবেই একদিনের ডে আউটে আমরা ঘুরে এলাম কামারপুকুর ও জয়রামবাটি থেকে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন বাই।